এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা মুম্বাইয়ের থানের মীরা রোডের ঘটনা। ঘটনাটা 2023 জুন মাসে ঘটেছিল। তো মীরা রোডে গীতা আকাশদ্বীপ অ্যাপার্টমেন্ট নামের একটা বিল্ডিং রয়েছে। সেই অ্যাপার্টমেন্টে প্রচুর ফ্যামিলি থাকে। তো সেই বিল্ডিংয়েরই 7 তলায় 4খানা ফ্ল্যাট ছিল। প্রত্যেক তলায় 4খানা করে ফ্ল্যাট ছিল। তো 4খানা ফ্ল্যাটের মধ্যে 701, 702 আর 703 এই 3টে ফ্ল্যাটে যে ফ্যামিলিরা থাকতো তারা পরস্পরের মধ্যে খুব ভাব ভালোবাসা বা একে অপরের বাড়িতে যাতায়াত, কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেখানে সবাই গিয়ে জড়ো হওয়া, এগুলো তারা করত। কিন্তু 704 নম্বর ফ্ল্যাটে এক ভদ্রলোক আর এক ভদ্রমহিলা থাকতো। ভদ্রলোকের নাম ছিল মনোজ সানে, বয়স ছিল 56 বছর। আর তার সঙ্গে যে মহিলা থাকতো সবাই জানতো যে সেটা তার স্ত্রী। তার নাম ছিল সরস্বতী বৈদ্য আর বয়স ছিল 34 বছর। তো দুজন স্বামী স্ত্রী হলেও দুজনের বয়সের মধ্যে একটা বড় ডিফারেন্স ছিল। তো 704 নম্বর রুমে তারা দুজন থাকতো, কিন্তু তারা বাইরের কারোর সাথে মেলামেশা করতো না, কথাও বলতো না। রেয়ার, খুব কম কখনো যদি তাদের সাথে বাইরে কারোর দেখা হয়ে যেত, মুখ চেনা তো ছিলই, তো হাই হ্যালো ছাড়া তার বেশি তারা কোনো কথাই বলতো না, তারা দাঁড়াতোই না সেখানে। ভদ্রলোক যে ছিল সে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডিগ্রিপ্রাপ্ত একজন ভদ্রলোক ছিল। তো আগেই বলেছি ওই ফ্লোরেই আরও 3খানা ফ্ল্যাট ছিল। তো ঠিক ওর পাশেই যেটা 703 নম্বরের যে ফ্ল্যাট, 703 নম্বর ফ্ল্যাটে একজন থাকতো, তার নাম ছিল সোমেশ শ্রীবাস্তব। তার মনে হয় যে খুব একটা দুর্গন্ধ বেরোচ্ছে, আশেপাশে কোথাও একটা যেন কিছু হয়েছে, ইঁদুর টিঁদুর হয়তো মারা গেছে। সে নিজের বাড়িটা পুরো চেক করে, ভালো করে পরিষ্কার করে, তারপরে পাশে যে 701 বা 702 নম্বরে যারা থাকতো তাদেরকেও ব্যাপারটা বলে। তারাও বলে হ্যাঁ, কোথায় থেকে একটা খুব বাজে গন্ধ বেরোচ্ছে। তারাও নিজেদের বাড়িঘর চেক করে দেখে, কিন্তু কিচ্ছু পাওয়া যায় না। নেক্সট ডে গন্ধটা আরও বেড়ে যায়। তখন তারা ছাতে যায়, ছাতে গিয়ে পুরোটা চেক করে, দেখে না, কোথাও কিচ্ছু নেই, সব তো পরিষ্কার। তারা নেমে আসে। সোমেশ শ্রীবাস্তব নিজের মাকে বলে এটাও হতে পারে যে আশেপাশে কেউ মানুষকে মেরে ফেলেছে, তাই জন্য এইরকম বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে। তার মা তাকে এক বকা দিয়ে বলে যে সবসময় টিভি আর মোবাইলে খবর দেখে আর উল্টোপাল্টা খবর দেখলে এই রকমই মনে হবে। তো সেদিন ব্যাপারটা কেটেই যায়। তার নেক্সট ডে আরও বেশি গন্ধ বেরোতে শুরু করে। তো সে আন্দাজ করছিল যে সবাই তো নিজেদের ঘরবাড়ি খুঁজে দেখে নিয়েছে, কোথাও গন্ধ নেই, তাহলে 704 নম্বর ফ্ল্যাটের দিক থেকেই যেন গন্ধটা বেরোচ্ছে। তো সে বেলায় সেখানে যায়। সেদিন ছিল 6 তারিখ জুন মাসের। তো সে যায়, সেখানে গিয়ে নক করে দরজাতে, কোনো আওয়াজ নেই। সে একটু জোরে জোরে নক করে, তখন দেখে হঠাৎ করে ওই দরজার তলা দিয়ে যেন একটা রুম ফ্রেশনারের গন্ধ। তখন সে বুঝতে পারে যে কেউ যেন ঘরের ভেতরে রুম ফ্রেশনার বা সুগন্ধি ছড়িয়ে দিচ্ছে। এবার তার সন্দেহটা আরও বেড়ে যায় যে আমি তো কিছু বলিনি, শুধু দরজায় নক করেছি আর এই দরজা থেকেই যেন দুর্গন্ধ বেরোচ্ছে। তাহলে হঠাৎ করে ভেতরে কেনই বা এই রুম ফ্রেশনার বা এই সুগন্ধটা ছড়িয়ে দেওয়া হলো। সে আবার নক করে, তো একজন লোক বেরিয়ে আসে। একজন লোক বলতে যে ওখানে থাকতো, মনোজ সানে, সে সামনে বেরিয়ে আসে। সোমেশ তখন বলে যে 2-3 দিন হলো খুব গন্ধ বেরোচ্ছে, আপনার ঘরের কাছ থেকেই গন্ধটা আসছে। আমরা সবাই ছাতে নিজেদের ঘরে খুঁজে দেখে নিয়েছি, কোথাও কিছু নেই। আমার মনে হয় আপনার বাড়িতে কিছু একটা প্রবলেম আছে, কিছু একটা মারা টারা গেছে, ইঁদুর টিঁদুর ইত্যাদি। তখন তিনি বলেন যে ঠিক আছে, আমার বাইরে একটা মিটিং আছে, আমি মিটিং থেকে ফিরে আসব, তারপরে আমি চেক করব নিজের বাড়ি, এখন আমি একটু তাড়াই আছি। বলে সে সোমেশকে সাইড রেখে নিজের দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে তালা দিয়ে সে চলে যায়। সোমেশ কিন্তু মনে হচ্ছিল যে ভদ্রলোক যেন তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, বা তাকে এড়িয়ে তাকে সাইডে দাঁড় করিয়ে তাড়াহুড়োর মধ্যে সে বেরিয়ে চলে গেল। আর দরজায় যখন নক করেছিল তখন যে একটা সে রুম ফ্রেশনার ছিটিয়েছিল, সেই ব্যাপারটাতে তার সন্দেহটা আরও বেড়ে গেছিল। সেই জন্য মনোজ চলে যাওয়ার পরে সে পুলিশকে কল করে, পুলিশ আসে, পুলিশকে সমস্ত ব্যাপারটা
ওই 3টে ফ্ল্যাট যে ছিল তারা সবাই একসাথে মিলে পুলিশকে সমস্ত ব্যাপারটা বলে। পুলিশ সেই ঘরটার কাছে যায়, তারপরে দরজাটা ভাঙা হয়। দরজা ভাঙার পরে প্রথমে যখন ভেতরে ঢোকে দেখে সব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিচ্ছু পড়ে নেই। চারিদিক দেখে, আজকাল তো নানা রকম গল্প শোনায় যায় যে অনেক কিছু এই ধরনের জিনিস হয়তো ফ্রিজে ঢোকানো আছে। ফ্রিজটা খুলে দেখা হয়, ফ্রিজও একদম পরিষ্কার, কোথাও কিচ্ছু নেই। তারপরে কিচেনের দিকে যায়। পুরো পুলিশ টিম বা সোমেশ বা ফ্ল্যাটের ওই ফ্ল্যাটগুলোর বিভিন্ন লোকেরা যখন কিচেনের কাছে যায় তখন কিচেনটা দেখে একটু অদ্ভুত বলে মনে হয়। তারা দেখে যে 2টো প্লাস্টিকের বালতি, তাতে জল আছে, অদ্ভুত রঙের একটা জল, আলাদাই ধরনের। আর তার পাশে একটা প্লাস্টিকের গামলা রাখা আছে, বেশ বড় সাইজের, তাতেও জল আছে, তারও রঙটা যেন আজব। একটা স্টোভ আছে, স্টোভের ওপরে একটা কুকার আছে, আর তার পাশেই আবার একটা তাওয়া রাখা আছে আর 2খানা চামচ রাখা আছে। পুলিশ টিম এটা বুঝতে পারছিল যে গন্ধটা কিন্তু এই কিচেন থেকেই আসছে, মানে কিচেনে যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর মধ্যে থেকেই গন্ধ আসছে। কুকারটা যখন খুলে দেখা হয় তো ছোট 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 পিস মাংস, সেটা সেদ্ধ হয়ে যেন একটা অদ্ভুত রং নিয়েছে। তাওয়াতেও যেন মাংস লেগে রয়েছে, কিছু কিছু ছোট ছোট টুকরো হয়ে, মানে তাওয়াতে যদি কিছু সেঁকা হয় তারপরে তুলে নিয়েছে, কিন্তু তাওয়াতে কিছু আটকে থেকে গেছে, এইভাবে কিছু মাংসর টুকরো রয়েছে। চামচগুলো সেটা দিয়ে যেন তাওয়া থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে মাংসটা, তাতেও যেন কিছু কিছু মাংস লেগে রয়েছে। এবার সন্দেহটা এই জন্যই হলো যে গামলাতে যেগুলো রাখা ছিল সেই গামলার ভেতরে যে মাংসটা ছিল সেটা দেখে মনে হয় যে কোনো মানুষের যেন পায়ের অংশ। তখন তাড়াতাড়ি আবার আরও টিমকে ডাকা হয়, তারা পুরো পলিথিন ব্যাগে সেগুলোকে প্যাক করে। বোঝা যায় যে এটা নিশ্চয় কোনো মানুষেরই। তো সেগুলোকে নিয়ে এবার পুলিশ টিম বেরিয়ে চলে যাচ্ছে। এদিকে মনোজ সানে কিন্তু কিচ্ছু জানে না যে কি ব্যাপার, বা তার বাড়িতে পুলিশও এসছে। সে কিন্তু যেখানেই চলে গেছিল সেখান থেকে ফিরে আসছিল। আসতে গিয়েই তার নজরে পড়ে যে ওপরে যেন একটু হইচই হচ্ছে, পুলিশ গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। সে ব্যাপারটা দেখেই ছুটে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফ্ল্যাটের আরও যারা থাকতো তারা প্রায় সবাই জেনে ফেলেছিল এই ধরনের একটা অদ্ভুত ঘটনা ঘটেছে 704 নম্বর ফ্ল্যাটে। তারা সবাই মিলে ছুটে মনোজকে ধরে ফেলে। পুলিশ এবার সব ভালো করে খুঁজে খুঁজে দেখছিল। মনোজকে ধরে পুলিশের কাছে আনা হয়। পুলিশ বাকি লোকদেরকে ঘর থেকে বের করে দেয়, শুধু মনোজ আর পুলিশ টিমের কিছু লোক সেই ফ্ল্যাটের ভেতরে ছিল। এবার মনোজের কাছে জিজ্ঞাসাবাদ শুরু হয়। মনোজ প্রথমটায় কিছুই বলতে চায়নি। তারপরে পুলিশ যখন খুঁজছিল, খুঁজতে খুঁজতে দেখা যায় যে ঘরের এক কোণে একটা মেয়েদের চুলের বেনি, মানে বেশ লম্বা চুল, বাঁধা চুলটা পুরোটাই যেন কেটে নেওয়া হয়েছে, আর সেটা ঘরের এক কোণে রেখে দেওয়া আছে। তখন সেটা দেখেও বুঝতে পারে পুলিশ যে এটা তো কোনো মানুষেরই চুলের বেনি মেয়েদের। তো কি ব্যাপার সেটা আপনিই বলুন, না হলে কিন্তু কিভাবে জানতে হয় সেটা পুলিশের খুব ভালো করেই জানা আছে। তখন প্রথমটায় সে নানা রকম ভুলভাল মিথ্যা কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত যেটা সে বলল, সে কিন্তু বলল যে এটা তার লিভ ইন পার্টনার ছিল সরস্বতী বৈদ্য। তো তার এটা চুল বা ওই যে টুকরোগুলো পাওয়া গেছে সেটা সবটাই সরস্বতীর। তো তাকে জিজ্ঞেস করা হলো যে সে তো আপনার পার্টনার, তাহলে আপনি এরকম করলেন কেন? তখন সে বলে আমি কিছুই করিনি। সরস্বতী আমাকে সবসময় সন্দেহ করতো, আমি কোথাও কাজে বাইরে গেলে দেরি করলে সে ভাবতো যে আমি অন্য কোনো মেয়ের সাথেও হয়তো ঘুরে বেড়াচ্ছি। তো সরস্বতী সবসময় আমাকে নিয়ে একটু ইনসিকিওর ছিল। মাঝে মাঝেই আমাদের মধ্যে ঝগড়াও হতো, আর টাকা পয়সারও অসুবিধা ছিল। সেই জন্য সরস্বতী রাগ করে নিজেই কোনো বিষাক্ত জিনিস খেয়ে নিজেকে মেরে ফেলেছে। আমি এর মধ্যে কিছু জানি না। তো পুলিশ বলে যদি সেটাই হয়ে থাকে তো আপনি পুলিশকে খবর দিতে পারতেন, আপনি এরকম করলেন কেন? তখন বলে যে আমার ভয় লাগছিল যে হয়তো পুরো ব্যাপারটা আমার ঘাড়েই চলে আসবে, সেই জন্য আমার ইচ্ছা হলো। আমি অনেক এরকম কেস দেখেছি যেখানে
পুরো বডিটাকেই লোপাট করে দেওয়া হয়। পুলিশ কিছু জানতেই পারে না, তো আমি সেই ধরনের করতে চাইছিলাম। এবার পুলিশ ভালো করে ঘরের মধ্যে দেখছিল। পুলিশ আরও একটা জিনিস দেখলো যে ওই ঘরে একটা দেওয়ালে একটা বোর্ড আছে, স্কুলে যেরকম পড়ানোর বোর্ড থাকে সেরকম বোর্ড আছে, সেখানে ম্যাথসের কিছু প্রশ্ন লেখা আছে। পুলিশ জিজ্ঞেস করে এটা কি, তখন সে বলে যে তার যে লিভ ইন পার্টনার বা তার ওয়াইফ, সে বিয়েও করেছিল মন্দিরে গিয়ে। তো সে ক্লাস 10th পর্যন্ত পড়াশোনা করেছিল, তার খুব ইচ্ছা ছিল যে মাধ্যমিক পরীক্ষাটা দেবে, সেই জন্য সে নিজের পার্টনারকে বাড়িতে অঙ্ক বা সব সাবজেক্ট পড়াতো, সেই জন্যই ওই বোর্ডটার ব্যবস্থা করা হয়েছে। তো এবার তাকে জিজ্ঞেস করা হয় যে কোথায়, কিভাবে তার লিভ ইন পার্টনার, কিভাবে তার সাথে দেখা হয়েছিল, সব গল্প তার কাছে জিজ্ঞেস করা হয়। তাকে নিয়ে চলে যাওয়া হয় থানায়। পুলিশ টিম মনোজকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে মনোজের কাছে জিজ্ঞাসাবাদ হয়। মনোজ যে ঘটনাগুলো বলে সেগুলো শুনে সব লোক অবাক হয়ে গেছে। এই পর্যন্ত অনেকে অনেক ধরনের ঘটনা শুনেছে, কিন্তু এই ঘটনাটা সত্যিই রেয়ার। মনোজ নিজের আর নিজের স্ত্রী বা লিভ ইন পার্টনারের যে গল্পটা শোনায় সেটা হচ্ছে যে 2008 সালে মনোজের মুম্বাইতে সরস্বতী বৈদ্যর সাথে দেখা হয়েছিল। তখন মনোজের বয়স ছিল 30 আর সরস্বতীর বয়স ছিল 19 বছর। সরস্বতী তার রেশনের দোকানে কিছু জিনিসপত্র কিনতে আসতো, তো দুজনের মধ্যে কথাবার্তা হতো। সরস্বতী ছিল একটা অনাথ মেয়ে, তার বাবা তার মাকে ছেড়ে চলে গেছিল। মা একা নিজের 5খানা মেয়েকে নিয়ে থাকতো। মাও হঠাৎ যখন মারা যায়, তো সরস্বতী আর তার 4 বোনকে সবাইকে একটা অনাথ আশ্রমে রেখে দেওয়া হয়। অনাথ আশ্রমেই তারা থাকতো। সরস্বতী তাদের মধ্যে বড়, বাকি 4 জন তার থেকে ছোট। অনাথ আশ্রমেই থাকতো, সেখানেই পড়াশোনা করতো। তো সরস্বতী পড়াশোনা করেছিল মাধ্যমিক পর্যন্ত। যখন সরস্বতীর বয়স 18 হয়ে যায়, তো সরস্বতীকে সেই অনাথ আশ্রম থেকে বাইরে বেরিয়ে আসতে হয়। তো সে বাইরেই থাকতো আর ছোটো মোটো কোথাও একটা কাজ করত। সে যখন মাঝে মাঝে রেশন দোকানে জিনিস কিনতে আসতো, তখন তার সাথে মনোজ সানের আলাপ হয়। আসলে মনোজের পৈতৃক বাড়ি ছিল আহমদনগরে, আর সরস্বতী যে সেও আহমদনগরেরই মানুষ ছিল, সেই জন্য দুজনের মধ্যে আরও একটু ঘনিষ্ঠতা বা আরও একটু বন্ধুত্ব হয়। 1 বছর কিন্তু এইভাবেই চলে, তারপরে দুজনে বেশি বন্ধুত্ব হয়ে যায়, প্রেম হয়ে যায়, তারপরে দুজনে একসাথে থাকতে শুরু করে। বরিওয়ালি বলে একটা জায়গাতে, সেখানে মনোজ সানের একটা ফ্ল্যাট ছিল। সেই ফ্ল্যাটটা বেশ দামি ফ্ল্যাট ছিল। 35,000 টাকা মাসিক রেন্টে সেইটা ঘরটা ভাড়া দিয়ে দেওয়া হয়। আর নিজে গীতা আকাশদ্বীপ অ্যাপার্টমেন্টের 704 নম্বর রুমটা 10,000 টাকা যেটার ভাড়া লাগতো, সেখানে এসে সে থাকতে শুরু করে। তো 35,000 টাকা ওখান থেকে পেত, আর 5,000 টাকা সে রেশন দোকানের থেকে মাইনে পেত, 40,000। আর এদিকে তার 10,000 টাকা ভাড়ায় যেত, তো বাকি 30,000 টাকা দিয়ে দুজনে বেশ ভালোই কেটে যাচ্ছিল। তারা দুজনে মন্দিরে গিয়ে বিয়েও করেছিল। দুজনের বয়সের এতটাই ডিফারেন্স ছিল যে সবাইকে এই ব্যাপারটা জানাতে সরস্বতী লজ্জাবোধ করত। শুধু সরস্বতীর যে 4 বোন, তারা জানতো যে তার দিদি মনোজ সানের সাথে থাকে। মনোজের একটা গাড়িও ছিল, সেই গাড়িতে করে তার দিদি মাঝে মাঝেই সেই অনাথ আশ্রমে নিজের বোনেদের সাথে দেখা করতে যেত। এমনকি বাকি আরও বাচ্চাদের জন্য অনেক কিছু খাবার টাবার কিনে সে নিয়ে যেত। আর সেখানে সবাইকে পরিচয় দিত যে মনোজ তার মামা, কারণ ডিফারেন্সটা এতটা বেশি ছিল, সেটা সবাইকে জানাতে সে একটু লজ্জাবোধ করতো। সে জানাতো না যে এটা তার হাজব্যান্ড। কিন্তু মনোজ বলেছে যে তার স্ত্রী গাড়িতে করে যেত, বোনেদের সাথে দেখা করতো, অন্য বাচ্চাদের সাথে কথা বলতো, সে খুব খুশিও হতো। তারপরে মনোজের একবার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পরে মনোজকে হসপিটালে ভর্তি করা হয়। সরকারি হসপিটালে তাকে রক্তও দেওয়া হয়। তারপরে সে সুস্থ হয়ে বাড়ি চলে আসে। কিছুদিন পর যখন আবার কিছু অসুস্থতার জন্য তার ব্লাড টেস্ট করা হয়, তো তখন সে HIV পজিটিভ ছিল। সেই ব্যাপারটা হওয়ার পরে সরস্বতী আর তার মধ্যে একটু মনোমালিন্য, একটু অশান্তি তো হয়েই ছিল, কিন্তু তারা দুজন তখনও একসাথেই থাকত। হঠাৎ করে রেশনের যে দোকানটা ছিল, তাদের লাইসেন্সের
সময় শেষ হয়ে যায়, কোনো একটা কারণে রেশন দোকানটা বন্ধ হয়ে যায়, তখন মনোজের চাকরিটাও চলে যায়। তো চাকরিটা যাওয়ার পরে তার স্ত্রীর সাথে তার সব সময় ঝগড়া লেগেই থাকতো, মনোমালিন্য লেগেই থাকতো। আর মনোজ বলেছে যে তার স্ত্রী সবসময় তাকে সন্দেহ করত, আর তার সবসময় এটাই মনে হতো যে তার হাজব্যান্ড অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করছে, অন্য কোনো মেয়ের সাথে ঘুরছে বেড়াচ্ছে ইত্যাদি। যাই হোক, এই জন্য তাদের দুজনের মধ্যে সবসময় অশান্তি লেগে থাকতো। তো হঠাৎ করে মনোজ বলছে যে সে নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে নিজেকে মেরে ফেলেছিল, মনোজের কোনো দোষ নেই। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে ছোট 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 যে পিসগুলো, সেগুলোকে মনোজ এইভাবে সেদ্ধ করে, রান্না করে, সেঁকে ভেজে ইত্যাদি করে, সে বলেছে পেছনে একটা নালা আছে, সেখানে কিছু কিছু ফেলে দিয়েছে, বাকি সে রাস্তার কুকুরদেরকে নিজে দাঁড়িয়ে থেকে সেগুলো খাইয়েও দিয়েছে। তো পোস্টমর্টমের জন্য যেগুলো দরকার, বা বডিতে অন্য কোনো চিহ্ন টিহ্ন রয়েছে কিনা, আঘাতের চিহ্ন, সেগুলো দেখার জন্য একটা মানুষ দরকার। আস্ত মানুষের কোনো পার্টই নেই, সব ছোট 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 এত টুকরো হয়ে গেছে। আমি আগেও অনেক ঘটনাতে বলেছি যে বিষাক্ত কোনো জিনিস পেটে গেছে কিনা ওটা একমাত্র পাকস্থলীর যে টেস্ট হয়, বিশ্রার রিপোর্ট, সেটার উপর জানা যায়। কিন্তু সেটা করার কোনো রকম রাস্তা নেই, কারণ কি নেই, সেটার কোনো অস্তিত্বই নেই, তো সেটা টেস্ট হবে না। তো ওই যে টুকরোগুলোকে পুলিশ কালেক্ট করে নিয়ে গেছিলো, সেটার সাথে তার বোনেদের ডিএনএ টেস্ট করা হয়েছিল, সেটা কিন্তু ম্যাচ করে গেছে। এখনও কোর্টের বিচারের বিভিন্ন প্রক্রিয়া চলছে, কিন্তু আসলেই কি হয়েছিল সেই ব্যাপারে এখনও পুলিশ কিচ্ছু জানতে পারেনি, কারণ মনোজ মাঝে মাঝেই নিজের বয়ান পাল্টায়। এই ঘটনাটা শোনার পর একটাই জিনিস বোঝা যায় যে একটা 15 বছরের রিলেশনের পর এরকম যদি কেউ করতে পারে, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। মানুষ কিন্তু সব পারে। যতক্ষণ না প্রমাণ করা যাচ্ছে যে মনোজ পুরো ঘটনাটা ঘটিয়েছে, মানে প্রাণটাও মনোজ নিয়েছে, ততক্ষণ কিন্তু মনোজকে খুব বেশি শাস্তি দেওয়া যাবে না। তো যদি সে নিজেকেই নিজে মেরে ফেলে থাকে, তারপরে তার বডি নিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে মনোজ, তাহলে হয়তো অনেক কম শাস্তি হবে মনোজের। তো এখনও জানা যায়নি যে কি হবে, আগামীতে নিশ্চয় বোঝা যাবে, তখন আমি নিশ্চয় জানাবো যে মনোজ সানের কি শাস্তি হয়েছিল এই রকম ধরনের একটা ভয়ঙ্কর কাজ করার জন্য, যেটা মানুষ ভাবতেও পারে না।